দায়িত্ব নিয়ে রংপুরের আলোচিত 4 খুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার। পেশাদারিত্বের সাথে মামলার তদন্তের আশ্বাস। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে নদীতে গোসলে নেমে 5 শিশুর মৃত্যু। কক্সবাজার সৈকত থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ সোনাদিয়া দ্বীপে উদ্ধার। সৌদিতে সোফা কারখানায় আগুনে মারা যাওয়া 9 প্রবাসীর জানাজা শেষে দাফন। নওগাঁ, নাটোর, রাজশাহীতে নিহতদের পরিবার সহ স্থানীয়দের শোক। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। 4 খুনের তদন্ত চলমান। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্ন আসলেও পেশাদারিত্বের সাথে সমাধান করেই 4 খুন মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। শুক্রবার দুপুরে নগরের মাছুয়া পাড়ার হত্যার শিকার শিক্ষক গণপতি চক্রবর্তী বাসা পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ঘটনাস্থলের পাশের 3তলা বাড়ি, গণপতি চক্রবর্তী বাসার ছাদ এবং 2য় তলার প্রতিটি রুম পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জব্দকৃত আলামত খোলা জায়গায় রাখার ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই বলে জানায় রংপুর পুলিশের প্রধান কর্মকর্তা। মাদকসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি 1 সপ্তাহের মধ্যে নগরবাসী দেখতে পাবে বলেও জানান তিনি। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পাগলা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার চর চাকলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো দেবীনগর ইউনিয়নের 4 চাকলা গ্রামের মাসুদের বড় মেয়ে সুমাইয়া ও তার বোন আরিবা এবং নিজামুদ্দিন মিয়ার 2 মেয়ে সুমাইয়া ও সুরাইয়া। স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশুরা নদীতে গোসল করতে নামলে একজন তলিয়ে যেতে থাকে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একে একে বাকি 4 জনও ডুবে যায়। পরে স্থানীয়রা 5 শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ থেকে 10-12 দিন আগেই নদী জায়গাটাতে পানি আসে। এই বাচ্চাগুলি নতুন পানি আসাতে তারা গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে একটি বাচ্চা ডুবে গেলে পরবর্তীতে আরো 4টি বাচ্চা উদ্ধার করতে যায়। তারা 4-5 জনই এক জায়গাতে ডুবে যায়। একজন ডুবে গেলে তারপরের জন ওনাকে মানে উদ্ধার করতে গিয়ে তারপরের জন এইভাবে 5 জনই মৃত্যুবরণ করেন। তারপরে তাদেরকে উদ্ধার করা হয় এবং মৃত হিসাবে তাদেরকে পাওয়া যায়। 3টা ছেলে এক জায়গাতে ঢুকে গেল, 3টা ছেলে এক জায়গাতে ঢুকে গেল, কিন্তু আগার 2টা পড়ে ছাগি ওরাকে ধরতেছে, এই 3টাও সামনে গেল। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ 39 ঘন্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সোনাদিয়ায় একটি চরে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সৈকতের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ভোরের দিকে সোনাদিয়া দ্বীপের স্থানীয়রা চরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খানের বলে শনাক্ত করা হয়। এর আগে বুধবার সৈকতের জল তরঙ্গ পয়েন্ট সংলগ্ন সাগরে গোসল করতে নামেন মোহাম্মদ ইব্রাহিম খান ও ইয়াসিন খান নামের 2 পর্যটক। ইয়াসিন খানের মরদেহ বুধবার বিকেলে পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম খান। কক্সবাজারের ঝাউতলা এলাকার রেনেসা হোটেলের বারে কথা কাটাকাটির জেরে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত নাজিবুল হক রাশেদ কয়েকজনের সাথে পানশালায় বসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তাকে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মোহাম্মদ সুলাইমানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ঘটনার সূত্রপাত ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ওদের ভিতরে নিজস্ব কিছু এই অবস্থায় পূর্বে দ্বন্দ্ব বা যেগুলো দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, এর ভিতরে একজন ভাইরে ফোন করছে, ফোন করাতে আরো দুজন আসছে বাইরে থেকে এসে এখানে এই যে এটার ভিতরে বাড়ির মধ্যেই এখানে স্টেপ করে চুরি মারামারি হয়েছে। সৌদি আরবে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। জানাজায় অংশ নিয়ে স্বজনরা জানান, ধার দেনায় জর্জরিত পরিবারকে সরকারি সহযোগিতার কথা। আর বাকি প্রবাসীদের মরদেহ দ্রুতই দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে নওগাঁর আত্রাই গ্রামের মোহন আলী ও সুমন আলী গত ৭ বছর আগে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে, কিন্তু পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে ফিরলেন নিথর দেহে। শুক্রবার সকালে মোহন ও সুমনের পাশাপাশি আরও ৫ জনের মরদেহ নওগাঁর আত্রাই গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। সকাল 10:30টার দিকে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে ৭ প্রবাসীর জানাজা হয়। পরে তাদের দাফন হয় পারিবারিক কবরস্থানে। এদিকে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান নিহতের স্বজনরা। সরকার এবং দেশবাসীর কাছে আশা রাখবো এই 7টি পরিবারের যেন খোঁজখবর রাখা হয়। 2টা মাও আছে, একটা বউ আছে, 2টা বাচ্চা আছে ছোট ছোট। এই বাচ্চাগুলো আর এদেরকে খাওয়ানোর মতন আর কেউ নেই। এদিকে নিহতের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। এছাড়া বাকিদের মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। প্রশাসনের সহযোগিতায় আজকে যে আমরা জানাজা করলাম, এই জানাজায় যে যারা ওখানে মৃত্যুবরণ করেছেন তাদের সবাইকে ওই জান্নাত বোর্ড থেকে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকার যেটা ঘোষণা করেছেন, আমি ওইখানে জানাজার সময়ও বলেছি, সরকার এই মৃত পরিবারের পাশে আছে, আমরা আছি। এদিকে একই ঘটনায় নিহত নাটোরের 3 জনের মধ্যে রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ নাটোরের মহিষডাঙ্গায় পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে সকাল 10টায় জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। এদিকে সন্তান হারিয়ে শোকে বিহ্বল রবিউলের মা। কিভাবে পরিশোধ করবেন ঋণ, সেই দুশ্চিন্তা যেন অন্তহীন। ধার দেনা থেকে মুক্ত হতে চান সরকারের সহযোগিতায়। অগ্নিকাণ্ডে নাটোরের 3 জন নিহত হলেও একজনের মরদেহ গ্রামে এসেছে। বাকি 2 জনের ডিএনএ পরীক্ষা শেষে সৌদি আরব থেকে দেশে এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। অন্যদিকে অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাঘার প্রবাসী শ্যামলের দাফনও সম্পন্ন হয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। এদিকে রাজধানীর বাইরে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 3,000 টাকার মধ্যে। একই চিত্র চট্টগ্রামেও। এদিকে ময়মনসিংহে মাছের পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দাম, তবে চাঁপাইনবাবগঞ্জে কমেছে সবজির দাম। বিস্তারিত প্রতিবেদনে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে কয়েক বছর আগেও একই সময়ে যেখানে 3 থেকে 4,000 মণ ইলিশের সরবরাহ থাকত, এবার তা অনেক কম। ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এখনো নিয়ন্ত্রণে আসেনি দাম। সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী কঠিন হয়ে যায় কেনাটা। এটা গতবার ছিল 700-800, ওইটা এখন 1200 টাকা। পদ্মার ইলিশ খাওয়ার জন্য আসলে মানুষ তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে। শেষ পর্যায়ে এসেও মাছ পাইতেছে না, তখন একটু বেশি দামে কিনতেছে। চট্টগ্রামের সরবরাহ বাড়লেও দাম চড়া। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়, আর 1 কেজি ওজনের বিক্রি হচ্ছে 2500 টাকায়। বিক্রেতারা বলছেন, আহরণ থেকে বিপণন সব পর্যায়ে খরচ বেড়েছে। পাশাপাশি জেলেদের জন্য দাদন ব্যবসায়ীদের বিনিয়োগ ও নির্ধারিত দামের প্রভাবও পড়ছে বাজারে।
এখানে ভালো মাছ কিনতে হলে দামটা নিতে হবে, আর যেগুলি আসতেছে এগুলি আমাদের বাজারে খাবে না, মনে করেন 3টা 4টা 5টা 1 কেজি, এগুলি সস্তা, এগুলি তো আমাদের এই বাজারে খাবে না। জাইলার যদি সাগরে যা এক সপ্তাহের জন্য গেলে 2 লাখ টাকা বাজার লাগে, এদের বেতন আছে, তেল আছে, দেখা যাচ্ছে কি গেলে ওইটার হারা পয়সা পড়ছে, পুরা অর্চল আছে। ময়মনসিংহে আকার ও প্রকার ভেদে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম, তবে বিক্রেতারা তা মানতে নারাজ। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, গরুর মাংস 750 থেকে 800 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ব্রয়লার ছিল 190, আজকে বিক্রি করতেছে আমরা 180, পাইকারি 175, কক আসছিল 350, কক 320। বাজার খারাপ, আমরা যারা বিক্রি করি ব্যাপারী আমরা আজকে 8-10 দিন যাবত কোনো ইনকাম করতে পারছি না। 750, 780, 800 এরকম জাগাত গরু পাওয়া যেতেছে না, গরুর দাম একটু বাড়তি। অন্যদিকে গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে সবজির দাম। টমেটোর দাম কেজিতে কমেছে 20 টাকা, বেগুন 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে বেড়েছে করলার দাম, অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। শাহানা জাহান, এখন। নির্বিচারে বন উজাড়, পাহাড় কেটে সড়ক ও জনবসতি নির্মাণে রাঙামাটিতে সংকুচিত হয়ে পড়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে হাতির পাল ঢুকছে লোকালয়ে। গেল 1.5 দশকে বুনো হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 36 জন। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে 13টি হাতি। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। রাঙামাটির পাহাড়ে বিস্তীর্ণ ঘন সবুজ প্রাকৃতিক বনভূমি একসময় ছিল এশীয় মহাবিপন্ন প্রজাতি বুনো হাতির অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের উপদ্রবহীন অবারিত নিরাপদ আবাস আর পর্যাপ্ত খাবারে অনুকূল পরিবেশ ছিল হাতির। কিন্তু সেই বনভূমি দখল করে বন উজাড়, পাহাড় কাটা, সড়ক নির্মাণ, পর্যটন কেন্দ্র তৈরি ও জনবসতি সম্প্রসারণ হয়েছে দিনের পর দিন। সংকুচিত হয়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে পড়ে এখন হাতির দেখা মিলছে লোকালয়, সড়ক, এমনকি ফসলের ক্ষেতেও। এতে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি, পঙ্গুত্ব বরণ, ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল ও যানবাহন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিপরীতে মানুষের হাতে প্রাণ হারিয়ে দিন দিন হাতির সংখ্যাও কমছে। রাঙামাটির কাপ্তাই, বরকল ও লংগদু উপজেলায় প্রায় অর্ধশতাধিক হাতির মধ্যে গত 1.5 দশকে 13 হাতির মৃত্যু হয়েছে, আর প্রাণ হারিয়েছেন 36 জন ও পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে। বৃষ্টি হলে সবসময় রাস্তা ধারে বাইর হয়, লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। রোড হয়ে গেছে, তখন হাতিগুলি যাওয়ার জায়গা নাই, সেজন্য প্রায় সময় রোডে চলে আসে। যে সময় এই গাড়ি দেখে তারা শব্দ শুনলে আতঙ্ক হয়ে যায়। বনহাতির আক্রমণে নিহতের পরিবারকে 3 লাখ ও আহতকে 1 লাখ টাকা হিসাবে গত 5 বছরেই 1,14,00,000 টাকা দিয়েছে বন বিভাগ। হাতি মানুষের সংঘাত বন্ধ ও হাতির বিলুপ্তি ঠেকাতে হাতির আবাসস্থল নিরাপদ ও খাদ্য সুরক্ষার তাগিদ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। যে বনগুলো আছে সেই বনগুলো উজাড় করে ফেলবার কারণে স্বাভাবিক হাতির আবাসস্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। এটা কেন হচ্ছে, ওর খাবারটা কি ধরনের, ও কিভাবে বেড়ে উঠছে, কোন পরিবেশে থাকছে, পরিবেশগত কি পরিবর্তন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রচুর গবেষণার প্রয়োজন। হাতি মানুষের এহেন সংঘাত বন্ধে হাতির খাবারের বনায়ন, মানুষকে সচেতন করা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও সোলার ফেন্সিং প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান এই বন কর্মকর্তা। আর সর্বশেষ যে পরিসংখ্যান আমার এই অঞ্চলে হাতির প্রায় 45 থেকে 50টি হাতি থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। মানুষ ও হাতির সংঘাত বন্ধে হাতির বসতি, বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে সহজলভ্য প্রাকৃতিক বনায়ন। তবেই হাতি ও মানুষের প্রাণের সাথে সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য, এমন দাবি সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন, রাঙামাটি। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি থেকে দেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা দেওয়ারও আশ্বাস দেন তিনি। সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে,
তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কমিটি থাকবে এবং আমরা এবার স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে 24 টন সার উদ্ধার করেছে বিজেপি। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজেপি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 9.5 টন টিএসপি সার ও 14.5 টন ডিএপি সার উদ্ধার করা হয়। ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানায় বিজেপি। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।